তোমরাও বেশ দারুণ মানুষ আছো কিন্তু যখন আমি বারবার করে চিৎকার করে করে বললাম যে রেসলমেনিয়ার আগে 20,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দাও, তখন টার্গেট কমপ্লিট হলো না, কিন্তু আমার গান শোনার জন্য 450 লাইক কয়েক ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিলে। কিন্তু যাই হোক, কমপ্লিট যখন করে দিয়েছো এবার তো তোমাদের গান শোনাতেই হবে, তো চলে আসবে, গানও চলে আসবে আজকে সন্ধেবেলা বা কালকের মধ্যে তোমরা গান শুনতে পেয়ে যাবে। তো এক বিশ্ববিখ্যাত গায়কের ডেবিউ হতে চলেছে, তার জন্য একটু ওয়েট তো করতেই হবে। যাই হোক না কেন, যখন গানের কথা হচ্ছে তখন তোমরা তো জানো আমি কোন গানটা গাইতে চলেছি, ফায়ার লোগান পল। কিন্তু লোগান পল ফায়ার হবে কি হবে না জানি না, কিন্তু লোগান পলের দাদা যে কিনা জেক পল, তাকে ডাব্লিউডাব্লিউইতে ব্যান করে রাখা হয়েছে। কারণ রিসেন্টলি সে একটা ইন্টারভিউতে এটা বলেছে বা এটা প্রকাশ করেছে যে টিকেও অ্যাকচুয়ালি তাকে ব্যান করে রেখেছে, এমনকি তাকে তো ডাব্লিউডাব্লিউই শোগুলোকে অ্যাটেন্ড করতেও দেওয়া হয় না। মানে ধরো লোগান পলের কোনো ম্যাচ হচ্ছে, আমরা যেমন দেখি যে বিভিন্ন ম্যাচে তাদের ফ্যামিলি মেম্বাররা রিং সাইডে বসে থাকে, এবার জেক পল যদি চায় যে লোগান পলের কোনো ম্যাচে সে রিং সাইডে গিয়ে বসবে, সেই পারমিশনটুকুও নাকি জেক পলের নেই। মানে জেক পলকে কোনো একটা কারণে টিকেও ব্যান করে রেখেছে তাদের শো থেকে, আর এই কারণে আমরা জেক পলকে ডাব্লিউডাব্লিউইতে দেখতে পাই না। এবার এটা তো খুবই আনফর্চুনেট, কারণ জেক পল তো একজন সেলিব্রিটি বলা যেতেই পারে, তো জেক পল এলে তো ডাব্লিউডাব্লিউই বিশেষ করে টিকেও লাভই হবে, কিন্তু কী কারণে ঠিক ব্যান করে রেখেছে সেটা আমার জানা নেই। তোমাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলতে পারো। কিন্তু এই ভিডিওতে কথা হবে আজকের স্ম্যাকডাউনের। এবার কথা বলার মতো সেরকম তো কিছু পয়েন্ট নেই, তবুও কিছু মেন হাইলাইট নিয়ে চলো একটু কথা বলা যাক, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার, সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকের স্ম্যাকডাউনকে শুরু করেছিল আমাদের ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন ট্রিক উইলিয়ামস। আর আজকের স্ম্যাকডাউন যেহেতু ট্রিক উইলিয়ামসের হোম টাউন থেকে হচ্ছিল, তাই ট্রিক উইলিয়ামস একটা দুর্দান্ত রিয়াকশন পায় তাদের হোম টাউন ক্রাউডের থেকে। এমনকি আজকে ট্রিক উইলিয়ামসের বাবা মাও রিং সাইডে উপস্থিত ছিল। এবার ট্রিক উইলিয়ামস আসে লিলিয়াটি আর একটা নতুন ম্যাসকটের সাথে। তো তারপর ট্রিক উইলিয়ামস তার যে ক্রাউড তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে, তারা কীভাবে একজন সুপারস্টারকে গড়ে তুলেছে সেসব কথা বলতে থাকে। কিন্তু সেইখানে তখন মিজ আর কিট উইলসন এসে তাকে ইন্টারাপ্ট করে, আর তারা বলে যে কিট উইলসন তো ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপকে পুরো একটা মজা বানিয়ে রেখে দিয়েছে, সে কি প্রত্যেক সপ্তাহে একটা করে ম্যাসকটকে নিয়ে আসছে, কিছুদিন আগে জিঞ্জার ব্রেড ম্যান, এবার এই একটা পাখির মতো দেখতে কেউ, তো এইগুলো করে তো সে ডাব্লিউডাব্লিউইকে একটা জোক বানিয়ে রেখে দিয়েছে। তাছাড়াও সে ট্রিক উইলিয়ামসের আরও কিছু অপমান করে। সাথে সাথে আমরা দেখতে পাই লিলিয়াটির সাথে একটা র্যাপ ব্যাটেল টাইপের জিনিস হয়, যেখানে লিলিয়াটি কিট উইলসন বিশেষ করে মিজের অপমান করে। তো এরপরের উত্তর দিতে গিয়ে মিজ যখন ট্রিক উইলিয়ামসের মাকে অপমান করে, তখন ট্রিক উইলিয়ামস আর চুপ করে থাকে না, ট্রিক উইলিয়ামস মিজের উপর অ্যাটাক করে দেয়। আর তারপর আমরা দেখতে পাই সেখানে একটা ছোটোখাটো ব্রল চালু হয়ে যায়। তারপর আমরা ট্রিক উইলিয়ামস আর মিজের মধ্যে আজকে একটা ম্যাচও দেখতে পাই। এবার এই ম্যাচে বিশেষ কিছু বলার নেই, ম্যাচটা যেহেতু ট্রিক উইলিয়ামসের যেমন বললাম হোম টাউন থেকে হচ্ছিল, তাই পুরো সাপোর্ট ট্রিক উইলিয়ামসের জন্য ছিল। এমনকি মিজ তো তার হিল ট্যাকটিক্স ইউজ করে ট্রিক উইলিয়ামসের যে মা বাবা তাদের সামনে গিয়ে ট্রিক উইলিয়ামসকে পেটাচ্ছিল। তো সেটা একটা দেখার মতো বিষয় ছিল। কিন্তু কিট উইলসন যখন মাঝখান দিয়ে এই ম্যাচে ইন্টারফেয়ার করার চেষ্টা করে, তখন আমরা দেখতে পাই লিলিয়াটি সেটাকে করতে দেয় না বা সেটাকে বাধা দেয়। এমনকি মাঝখানে মিস তো কেন্ডো স্টিকেরও ব্যবহার করতে গেছিলো, কিন্তু লিলিয়াটি সেটাকেও আটকে দেয়। এইভাবে লিলিয়াটি আজকে ট্রিক উইলিয়ামসের সাহায্য করে যাতে কিট উইলসন কোনোভাবে মিসকে হেল্প না করতে পারে। আর লাস্টে আমরা দেখতে পাই ট্রিক উইলিয়ামস যখন মিসকে একটা ট্রিক শট মেরে দেয়, তখন মিস আর কিক আউট করতে পারে না, ট্রিক উইলিয়ামস এই ম্যাচে জিতে যায়। আর এইভাবেই আজকে স্ম্যাকডাউন শুরু হয়েছিল, যেখানে হোম টাউন বয় আজকে প্রথম ম্যাচ জিতে গেছিলো, তারপর সে তার হোম টাউনের সাথে সেলিব্রেট করতে থাকে। তো এছাড়া আজকে আমরা একটা ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচও দেখতে পেয়েছিলাম, যেখানে পেজ আর ব্রিবেলা তাদের চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল জিউলিয়া আর কিয়ানা জেমসের এগেনস্টে। এবার এই ম্যাচে জিউলিয়া আর কিয়ানা জেমসের মধ্যে আমরা ঠিক টিম ওয়ার্ক দেখতে পাই না, তাদের মধ্যে কিছু তো একটা ঝামেলা চলছে, যার ফলে আমরা দেখতে পাই লাস্টে এটার ফায়দা তুলে নেয় আমাদের পেজ আর ব্রিবেলা, আর তারা এই ম্যাচটা জিতে যায়, জিতে তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নিয়েছে এই ম্যাচে। তো পেজ আর ব্রিবেলার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ রান খুব ভালোই চলছে, কিন্তু ওই দিক থেকে জিউলিয়া আর কিয়ানা জেমসের মধ্যে এবার আমরা একটু ঝামেলা দেখতে পাচ্ছি, আর সম্ভবত এদের টিমটা খুব তাড়াতাড়ি ভাঙতে চলেছে। আর আমি তো বলবো টিমটা ভেঙে যাক, টিমটা ভেঙে জিউলিয়াকে ডাব্লিউডাব্লিউই সিঙ্গেল সুপারস্টার হিসাবে ভালোভাবে পুশ করুক, সেটাই এখন জিউলিয়া সব থেকে বেশি দরকার। কিন্তু
তারপর আমরা দেখতে পাই আমাদের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডসকে। এবার আজকে একটা কন্ট্রাক্ট সাইন করার কথা ছিল গুন্থারের, যেখানে কিনা তার আর কোডি রোডসের ম্যাচ ক্লাস ইন ইটালির জন্য কনফার্ম হয়ে যেত। এবার সেই কন্ট্রাক্টটা কোডি রোডসের হাতে ছিল। কোডি রোডসের এন্ট্রি হয়, কিন্তু কোডি রোডসের গান শেষ হওয়ার আগেই আমরা দেখতে পাই কোডি রোডস রিংয়ের মধ্যে সেট আপ করতে থাকে। মানে এটা বেশ ভালো, নিজের কাজ নিজে করে নাও। কোডি রোডসের জন্য কেউ রিং সেট আপ করে না। কোডি রোডস সবার প্রথমে দুটো চেয়ার জোগাড় করে, যেখানে প্রথম চেয়ারটা রিংয়ে ছুঁড়ে ফেলার সাথে সাথেই সেখানে পায়েরও বাঁচতে থাকে, মানে চেয়ারদেরও নিজেদের পায়েরও আছে। তো যাই হোক, দুটো চেয়ার, তারপরে একটা টেবিল বের করে, সেই টেবিলটাকে সেট আপ করে, আর তারপর সেই কন্ট্রাক্টটাকে সেই টেবিলের উপরে রাখে। মানে পুরো একটা কন্ট্রাক্ট সাইনিংয়ের একটা পুরো সেট আপ কোডি রোডস এখানে তৈরি করে ফেলেছিল। এবার শুধু অপেক্ষা ছিল গুন্থারের, আর তারপর কোডি রোডস গুন্থারকে কল আউট করে বলে যে কন্ট্রাক্টটাকে সাইন করতে, যাতে ক্লাস ইন ইটালিতে গিয়ে কোডি রোডস গান্থারকে একটা শিক্ষা দিতে পারে। তো গান্থার সেখানে বেরিয়ে তো আসে, কিন্তু তারপর গান্থারের ন্যাকামো শুরু হয়। গান্থার এই কন্ট্রাক্টটাকে সাইন করতে চায় না। গান্থার বলে যে কোডি রোডস, তোর এটা খুব বাজে জিনিস, তুই সবসময় সব কিছুকে নিজের উপর নিয়ে নিস, যেন মনে হয় তুই মেন ক্যারেক্টার আর তোর মানে তোকে কেন্দ্র করেই সব কিছু চলছে, কিন্তু সেটা না। এইখানে আমি হলাম মেন ক্যারেক্টার, আমি তোকে চ্যালেঞ্জ করেছি, পল হেমান আমাকে ফেভার করেছে। তো আমি মানে বিশেষ করে গুন্থার এটাই বলার চেষ্টা করছিল যে কোডি রোডস সবসময় এমনভাবে যে সে হলো প্রত্যেকটা স্টোরির মেন ক্যারেক্টার, কিন্তু এক্ষেত্রে সেটা না, এখানে গুন্থার হলো মেন ক্যারেক্টার। তো তখন গুন্থার কোডি রোডসকে বলে যে তুই আমাকে কল আউট করছিস আর তুই আমাকে কন্ট্রাক্ট সাইন করতে বলছিস, কিন্তু আমি তো এত সহজে কন্ট্রাক্ট সাইন করবো না, তোকে ভালো করে আমার সাথে কথা বলতে হবে, আমাকে ভালো করে ডাকতে হবে, ডেকে আমাকে বলতে হবে প্লিজ গুন্থার প্লিজ কন্ট্রাক্টটাকে সাইন করো। তো এইভাবে আমাকে সম্মান দিয়ে ডাকলে তবেই আমি কন্ট্রাক্টটাকে সাইন করবো। তো আমরা দেখতে পাই যে কোডি রোডস তারপর তাকে প্লিজ বলো, কিন্তু প্লিজটাও বলে এমনভাবে যে প্লিজ তুই আমার কাছে প্লিজ শুনতে চাস, তো ঠিক আছে তুই প্লিজ রিংয়ের মধ্যে আয়, এসে কন্ট্রাক্টটাকে সাইন কর, যাতে আমি তোর পেছন ভাঙতে পারি ক্লাস ইন ইটালিতে গিয়ে। তো এইটা বলার পর গান্থার বলে যে তুই প্লিজ তো বলছিস, কিন্তু আমার মনে হচ্ছে না তুই এটা মন থেকে বলছিস। ঠিক আছে, আমরা এটাকে আবার শুরু করি, আবার প্রথম থেকে তুই আমাকে ভালো করে প্লিজ বলে ডাক। কিন্তু এই বলতে বলতে আমরা দেখতে পাই সেখানে চলে আসে রয় স্কিজ। এবার রয় স্কিজ বলে গান্থার, তোর ন্যাকামো অনেক হয়েছে, তুই এই কন্ট্রাক্টটাকে সাইন করতে চাস না তো ঠিক আছে, তোকে সাইন করতে হবে না, এই কন্ট্রাক্টটাকে আমি সাইন করব, আমারই অপরচুনিটিটা চাই। এই বলে আমরা দেখতে পাই রয় স্কিস রিংয়ের দিকে যায়, আর যেই কন্ট্রাক্টটা গান্থারের সাইন করার কথা ছিল সেটাকে এবার রয় স্কিস সাইন করতে যাচ্ছিল। কিন্তু গান্থার তখন দৌড়ে রিংয়ের মধ্যে চলে আসে, রিংয়ের মধ্যে এসে বলে মজা হচ্ছে নাকি, এই কন্ট্রাক্টটা আমার সাইন করার কথা, তুই কি করে সাইন করবি, তুই কি করে অপরচুনিটি পেয়ে যাবি। তখন রয় স্কিস বলে যে তোর সময় ছিল, কিন্তু তুই তোর সময় সাইন করিস না, তোর যখন এই কন্ট্রাক্টটা সাইন করতে এতই সমস্যা, তখন আমি এই কন্ট্রাক্টটাকে সাইন করবো, আর ক্লাস ইন ইটালিতে আমি কোডি রোডসকে চ্যালেঞ্জ করছি ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ। এবার এই করে আমরা দেখতে পাই গান্থার আর রয় স্কিজের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে যায়। তো তখন এই পরিস্থিতিকে সামলাতে সেখানে চলে আসে নিক অল্ডিস, আর নিক অল্ডিস বলে যে গান্থারের কাছে একটা ভালো অপরচুনিটি ছিল, গান্থারকে শুধু কন্ট্রাক্টটাকে সাইন করতে হতো, ব্যাস সব কিছু মিটে যেত। কিন্তু গান্থার নিজেই এই সিচুয়েশনটাকে আরও জটিল বানিয়ে তুলেছে, আর গান্থার যখন এত ন্যাকামি করছেই তখন ঠিক আছে, সহজভাবে তো তুই কাজ করবি না, তখন তুই যদি কঠিন করে কাজটা করতে চাস কঠিন করেই হবে। আজকে স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে গান্থার ভার্সেস রয় স্কিজের মধ্যে একটা ম্যাচ হবে, আর যেটা হবে নাম্বার 1 কন্টেন্ডারশিপ ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ। তো যেই ম্যাচে জিতবে সেই ক্লাস ইন ইটালিতে গিয়ে কোডি রোডসকে ফেস করবে। তো গান্থার তখন মনে মনে হয়তো ভাবছিল যে সহজভাবে ম্যাচ পেয়ে যাচ্ছিলাম, বেকার বেকার ঝামেলা করতে গেলাম। কিন্তু যাই হোক না কেন, আজকে স্ম্যাকডাউনের মেইন ইভেন্টের জন্য এই ম্যাচটা অফিসিয়ালি কনফার্ম হয়ে যায়। তো তারপর এবার শুধু মেন ইভেন্টের অপেক্ষা ছিল, কিন্তু আজকে ওই দিক থেকে আমরা দেখতে পাই যে কারমেলো হেইস আর স্ম্যাকডাউনের নতুন মেম্বার রিকি সেন্টস, এদের মধ্যেও আজকে একটা ম্যাচ হয়। এবার এই ম্যাচটারও খুব কন্ট্রোভার্সিয়াল এন্ডিং হয়েছে, যেখানে আমরা দেখতে পাই রেফারির একটু ভুল হয়ে যায়। মানে যখন রিকি সেন্টস কারমেলো হেইসকে পিন করতে যাচ্ছিল, তখন তার পা যেহেতু রিং রোপে ছিল, তখন রেফারি সেই পিনটা আর কাউন্ট করে না, পিনটাকে আটকে দেয়। কিন্তু যখন কারমেলো হেইস রোল আপ করে রিকি সেন্সকে পিন করতে যাচ্ছিল, তখন কারমেলো হেইসের পাও কিন্তু লাস্টের দিকে রিং রোপে ছিল, কিন্তু সেটা রেফারির চোখে পড়ে না। আর এইভাবে আমরা দেখতে পাই আজকে কারমেলো হেইস রিকি সেন্সকে হারিয়ে দিয়েছে, কিন্তু রিকি সেন্স বলে বা রে বা, আমার পা রিং রোপে থাকলে তখন কাউন্ট করা যায় না, কিন্তু কারমেলো হেইসের ক্ষেত্রে এটা চলবে, এটা তো বেশ মানে নাইনসাফি হচ্ছে আমার সাথে। তো যাই হোক না কেন, রিকি সেন্স তো আজকে একদমই খুশি ছিল না রেফারির উপর, কিন্তু কারমেলো হেইস কোনোভাবে এই ভিক্টরিটা পেয়ে গেছে। কিন্তু এটা তাদের মধ্যে শেষ গল্প নয়, এবার এদের মধ্যে গল্প এগাবে, এটা তো একদম শিওর শট আমরা জানতে পেরে গেছি আজকে স্ম্যাকডাউন দেখে। এবার যদি কথা বলা হয় আমাদের ড্যান হজেনের, তো ড্যান হজেনকেও আমরা ব্যাকস্টেজে দেখতে পেয়েছি, যেখানে ড্যান হজেন আবার কিছু এক্সপেরিমেন্ট করছিল। এবার ড্যান হজেনের এক্সপেরিমেন্ট তো আমরা জানি, ব্যাকল্যাশে সে মিনি ড্যান হজেন বের করেছিল, কিন্তু আজকে এবার সে তার সেই ভুলটাকে হয়তো শোধরাতে চাইছিল, আর আজকে সে কোনো বড় কিছু মানে একটা বড় ক্লাউন বানাতে চাইছিল হয়তো তার নিজের, মানে
ক্লাউন বলছি, ক্লাউন মানে তো জোকার, মানে বড় ক্লোন বানাতে চাইছিল তার নিজের, মানে এবার যেন তার হাইটটা ঠিকঠাক থাকে এরকমই কিছু একটা চেষ্টা করছিল। কিন্তু ড্যান হজনের এক্সপেরিমেন্ট, সে ফোনে কাউকে একটা ধমকও দিচ্ছিল, মানে আজকে একটু ড্যান হজন রেগেছিল। আজকে আমরা তার মানে নাইস সাইডটাকে দেখতে পাইনি, আজকে আমরা তার ভেরি এভিল সাইডটাকে দেখতে পেয়েছি। কিন্তু যাই হোক না কেন, সেইটুকুই ছিল আজকে ড্যান হজনের রোল। কিন্তু ড্যান হজন কোনো একটা ডেড বডি বা কিছুকে হয়তো মানে নিয়ে এসেছিল, মানে সেটা কি জিঞ্জার ব্রেড ম্যানের মৃতদেহ কি জানি কিছু একটা হবে। কিন্তু ড্যান হজন তো ভাই নিজের কাজ করে চলেছে, ড্যান হজনকে এখন স্ম্যাকডাউনে থামানো একটু চাপের আছে। কিন্তু তারপর আমরা এছাড়া দেখতে পেয়েছিলাম আমাদের এমএফটিদের মধ্যে আমাদের টামাটোঙ্গা, সেই টামাটোঙ্গা আজকে ফেস করছিল ওয়ান হাফ অফ ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স ড্যামিয়ান প্রিস্টকে। এবার এই ম্যাচে টামাটোঙ্গার যেহেতু ম্যাচ, তো টামাটোঙ্গার ম্যাচে তো সোলো সিকোয়া আর তালাটোঙ্গা ইন্টারফেয়ার করবেই, তো তারা রিং সাইডে ছিল। কিন্তু তবু আমরা দেখতে পাই কোনোভাবে আজকে ড্যামিয়ান প্রিস্ট তার যে ফিনিশার সেটা টামাটোঙ্গার উপর লাস্টে লাগিয়ে দেয় আর এই ম্যাচটা জিতে যায়। কিন্তু ম্যাচ জিতে যাওয়ার পরও ড্যামিয়ান প্রিস্টের শান্তি ছিল না, কারণ তারপরেই সোলো সিকোয়া তালাটোঙ্গা তার উপর অ্যাটাক করে দেয়। সোলো সিকোয়া তাকে একটা সামোয়ান স্পাইক মারে আর তালাটোঙ্গা তার উপর অ্যাটাক করে তার অবস্থা খারাপ করে দেয়। আর তারপর আমাদের এমএফটিরা সেলিব্রেট করতে থাকে। আর আজকে ব্যাক স্টেজে সিনসুকে নাকামুরাকেও তালাটোঙ্গা অ্যাটাক করেছিল। তো এখন সোলো সিকোয়া তালাটোঙ্গা এর এখন একটা মিশনে বেরিয়েছে, যেখানে সে হয়তো তাদের যেহেতু দুইজন মেম্বার বেরিয়ে গেছে, তো এখন হয়তো নতুন মেম্বার খোঁজার আশায় তারা বেরিয়েছে। তো দেখা যাক এই স্টোরিটা কোন দিকে লিড করে। এছাড়া আমরা স্যামি জেনকে দেখেছিলাম। স্যামি জেন তো আজকে মানে নিকলডিসের কাছে গেছিলো, নিকলডিসের কাছে গিয়ে আরেকটা অপরচুনিটি চাইছিল যে ব্যাকল্যাশে আমি যেটা করেছি সেটা আমার করা উচিত হয়নি, এই সেই, তো আমাকে কি তুই আরেকটা অপরচুনিটি দিবি? তখন নিকলডিস বলে যে না, তোর যা যা অপরচুনিটি পাওয়ার ছিল তুই সেটা পেয়ে গেছিস, এবার তোকে যদি ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য কম্পিট করতে হয় তোকে আবার লাইনে দাঁড়াতে হবে। এছাড়া আমরা স্যামিজেনের আরেকটা সেগমেন্টও দেখেছিলাম, যেখানে সে জনি গর্গানোকে কিছুটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু জনি গর্গানো তো নিজে সেই ঘুমিয়েই ছিল। জনি গর্গানোর তাতে কিছুই হচ্ছিল না। এমনকি আমরা ক্যান্ডেস লেরেকেও দেখতে পাই, সেও এসে বলে যে তুই একে যতই যাই বল, এ নড়বে না, এইভাবেই পড়ে থাকবে, ল্যাথখড় হয়ে গেছে। তো এইগুলো তো চলছিলই, কিন্তু এরপর আমরা দেখতে পাই শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস আর ওই দিক থেকে জেট কার্গিল আর জেট কার্গিলের দুই সাঙ্গপাঙ্গ মানে বিফ্যাব আর মিচেনকে। তো তাদের মধ্যেও কিছু একটা সেগমেন্ট হয়। এবার এই সেগমেন্টটা নিয়ে আমি বেশি কোনো কথা বলতেই চাই না, কারণ এটা নিয়ে আমার না তো কোনো ইন্টারেস্ট আছে আর না তো এটা সেরকম কোনো সেগমেন্ট ছিল। তো এইখানে বেসিক্যালি আমরা দেখতে পেয়েছিলাম যে জেট কার্গিল, মিচেন আর বিফ্যাব কিছু একটা প্রোমো কাট করছিল, সেখানে শার্লেট আর অ্যালেক্সা এসে তাদেরকে ইন্টারাপ্ট করে। আর ইন্টারাপ্ট করার পর আমরা দেখতে পাই তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। আর তারপর মিচেন আর বিফ্যাবকে তারা ব্যাকগ্রাউন্ড ডান্সার বলতে থাকে, তো ব্যাকআপ ডান্সার বা ব্যাকগ্রাউন্ড ডান্সার এরকম টাইপের কিছু বলছিল। তো এরপর একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে শার্লেট আর অ্যালেক্সা ফেস করছিল মিচেন আর বিফ্যাবকে। এবার এই ম্যাচটার কোনো শেষ হয় না, কারণ এই ম্যাচে আমরা দেখতে পাই পুরো ম্যাচ জুড়ে যেহেতু জেট কার্গিল রিং সাইডে ছিল, তো শার্লেট ফ্লেয়ার জেট কার্গিলকে নিয়ে মজা করছিল। কিন্তু এই ম্যাচের মাঝখানে আমরা দেখতে পাই যখন দেখে মনে হয় যে এবার অ্যালেক্সা ব্লিস জিতে যাবে, অ্যালেক্সা ব্লিস একটা সিস্টার অ্যাবিগেলও লাগিয়ে দিয়েছিল, কিন্তু সেই সময় অ্যালেক্সা ব্লিসকে পা ধরে টেনে জেট কার্গিল বাইরে নিয়ে আসে। আর তারপর আমরা দেখতে পাই এই ম্যাচটা একটা নো ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়। এই ম্যাচের কোনো ক্লিন রেজাল্ট বেরোয় না। শার্লেট আর জেট কার্গিলের মধ্যে আমরা একটা ফেস অফ দেখতে পাই। তো এদের মধ্যে সম্ভবত কোনো একটা স্টোরি এবার ডাব্লিউডাব্লিউ আমাদের দেখানোর চেষ্টা করবে। এছাড়া ব্লেক মনরোর আজকে টিজার ছিল, আর ব্লেক মনরোকে নিয়ে তো আমি তোমাদের আপডেট দিয়েছি যে সম্ভবত এই মাসের লাস্টের দিকে ব্লেক মনরো স্ম্যাকডাউনে ডেবিউ করে যাবে। তো সেটারই একটা টিজার আজকে ডাব্লিউডাব্লিউ আমাদের দিচ্ছিল। এছাড়া যদি ফ্যাটাল ইনফ্লুয়েন্সের কথা বলা হয় তো তাদেরও একটা ব্যাকস্টেজ সেগমেন্ট ছিল, আর আমি তো তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম এদেরকে নিয়ে ডাব্লিউডাব্লিউর বড় কিছু প্ল্যান আছে। তো জাস্ট এদের একটা ব্যাকস্টেজ সেগমেন্ট ছিল, যেখানে তারা আর কি নিজেদেরকে হাইপ করছিল যে তারা ওমেন্স ডিভিশনকে এবার রুল করতে এসেছে, তাই পুরো স্ম্যাকডাউনের যে ওমেন্স ডিভিশন তাদেরকে তারা ওয়ার্নিং দিচ্ছিল ব্যাকস্টেজে। তো এরপর আমরা দেখতে পাই আজকে স্ম্যাকডাউনের মেন ইভেন্ট। কিন্তু মেন ইভেন্টের আগে আমরা দেখতে পাই যখন রয়েস কিস আর কি মেন ইভেন্টের জন্য তৈরি হচ্ছিল, তখন সোলো সিকোয়া তার কাছে এসেছিল। সোলো সিকোয়া তার কাছে এসে তার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছিল, তাকে নিজের টিমে নেওয়ার চেষ্টা করছিল, আর না হলেও বলছিল যে আজকে সিনসুকে নাকামুরার সাথে যা হয়েছে সেটা তার সাথেও হবে। কিন্তু রয়েস কিস তার টিমে আসার জন্য আজকে রাজি হয় না, কিন্তু সোলো সিকোয়া তাকে আর কি এরকম তার একটু মাথায় কথাটা ঢুকিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর যদি কথা বলা হয় আজকে মেন ইভেন্টের, তো আজকের মেন ইভেন্টে আমরা গান্থার ভার্সেস রয়েস কিসের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এবার দুইজনই হেভি ওয়েট, আর গান্থারকে তো আমরা চিনি, গান্থারকে তো সহজে হারানো যায় না, ওই দিক থেকে রয়েস কিসকেও ফেলা একটু চাপের। কিন্তু আজকে সত্যি কথা বলতে আজকে রয়েস কিসকে দেখে আমার মনে হয়েছে রয়েস কিস হয়তো ডাব্লিউডাব্লিউতে বেশি দিন চলবে না। মানে একটা সুপারস্টারের মধ্যে একটা স্পার্ক থাকে না, সেটা রয়েস কিসের মধ্যে কোথাও যেন নেই। মানে যেমন ওয়াহমিকে দেখে মনে হয় যে হ্যাঁ ওয়াহমির যেমন বডিটাও একদম হাট্টা কাট্টা, তেমন তার সামনে কেউ এলে সে তাকে ধ্বংস করে ছেড়ে দেবে। কিন্তু রয়েস কিসের ক্ষেত্রে হ্যাঁ রয়েস কিসের বডিটা হয়তো খুব সলিড, দেখতে তাকে মনস্টারের মতো, কিন্তু তাকে দেখে যেন
সেই ভাইবটা আসছে না যে হ্যাঁ এও কাউকে ডিস্ট্রয় করে বা ধ্বংস করে ছেড়ে দিতে পারে। তো যাই হোক না কেন, গান্থার আর রয়েসকিসের মধ্যে আজকে যে ম্যাচটা হয় সেই ম্যাচে গান্থার খুব সহজে তো জেতে না, কারণ গান্থারকে জেতার জন্য খুব কষ্ট করতে হয়েছে, কারণ রয়েসকিসকে ফেলা গান্থারের পক্ষে একটু চাপের তো হয়ে যাচ্ছিল। কিন্তু তবুও আমরা দেখতে পাই সোলো সিকোয়া মাঝখানে আবার নাক গলাতে আসে ম্যাচের শেষে, যেখানে সোলো সিকোয়া রয়েসকিসকে সাহায্য করার জন্য রয়েসকিসকে একটা চিয়ার দিতে এসেছিল। সেই চিয়ারটা দিয়ে সে বলে যে চিয়ারটা দিয়ে অ্যাটাক কর, তাহলে তুই ম্যাচটা জিতে যাবি। ওদিক থেকে রেফারিও ডিস্ট্রাক্টেড ছিল, কিন্তু রয়েসকিস সততার প্রতীক, সে বলে যে না আমি কোনো চিটিং করবো না, এই বলে সে সেই চেয়ারটাকে সোলোসিকোয়ার দিকেই ছুঁড়ে মারে, আর সোলোসিকোয়া পড়ে যায়, আর রয়েসকিসের নজর চলে যায় সোলোসিকোয়ার উপর। আর এই সুযোগটাকে গান্থার কাজে লাগায়, তারপর গান্থার পেছন থেকে রয়েসকিসকে অ্যাটাক করে, আর তারপর তার যে ফিনিশার মানে পাওয়ার বোম সেটা মেরে দেয় রয়েসকিসকে, আর রয়েসকিস আজকে গান্থারের হাতে এইভাবে পিন হয়ে যায়, আর গান্থার হয়ে গেছে নাম্বার 1 কন্টেন্ডার। আর এবার ক্ল্যাশ ইন ইটালির জন্য আমরা কোডি রোডস ভার্সেস গান্থারের ম্যাচই দেখতে চলেছি, সেটাও আজকে ডাব্লিউডাব্লিউই অফিসিয়ালি আমাদের জানিয়ে দিয়েছে। এরপর আমরা দেখতে পাই গান্থার একটু রোমান রেন্স হওয়ার চেষ্টা করে, সে ক্যামেরা ধরে আর কি একটু ধমক ঠমক দিচ্ছিল আর কোডি রোডসকে ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোডি রোডস পেছন থেকে চলে আসে, পেছন থেকে চলে এসে গান্থারকে একটা মেরে দেয় ক্রস রোডস, আর ক্রস রোডস মারার পর গান্থারের অবস্থা খারাপ হয়ে যায়, আর তারপর কোডি রোডস আজকে স্ট্যান্ড টল করে। তো একদিকে আমাদের রোমান রেন্স যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, সে যেমন প্রত্যেক সপ্তাহে মার খাচ্ছে, সেদিক থেকেই আমাদের কোডি রোডস যে আমাদের ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, সে কিন্তু শোয়ের শেষে স্ট্যান্ড টল করছে। তার মানে কি আমরা বলতে পারি যে কোডি রোডস রোমান রিংসের থেকে বেটার? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা বলো। আর এইভাবেই আজকে কোডি রোডসের স্ট্যান্ড টলের সাথে সাথে মানে কোডি রোডসের সাথে স্ম্যাকডাউন শেষ হয়। তো স্ম্যাকডাউন তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চিন্তা নেই, আমার খুব সুন্দর গলার গান তোমরা শুনতে পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, যেমন বললাম না হয় আজকে সন্ধ্যেবেলা, না হয় কালকে আমি চ্যানেলে আপলোড করে দেবো, যদি ইউটিউব কপিরাইট না মারে তো। আর বাকি তোমরা এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, ভিডিওটাকে হাইপ করতে পারো যদি তোমাদের হাইপ পয়েন্ট বেঁচে থাকে। তো এছাড়া তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে তারও লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।